আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব উপজেলা পেন্টস সংবাদ শিরোনাম। এমপি লিটন হত্যার প্রতিবাদে উত্তাল গাইবান্ধা সুন্দরগঞ্জ, 18 জন আটক হলেও মামলা হয়নি, মরদেহ ঢাকায়, কাল জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়। গাইবান্ধা এমপি ও খুলনায় পথচারী সহ যে দলেরই লোক খুন হোক না কেন, কোনোটি গ্রহণযোগ্য নয় বলেছেন খালেদা জিয়া। সব গুম খুন বন্ধের আহ্বান। লিটনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ওবায়দুল কাদেরের, খুনিদের শীঘ্রই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ হত্যা কুলুষিত রাজনীতির প্রতিফলন, মন্তব্য বিশ্লেষকদের। জিএসপির পেছনে না ছুটে নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদেরকে আহ্বান প্রধানমন্ত্রীর। শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। জোটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি, প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশে বললেন এরশাদ, আগামীতে একক নির্বাচনের ঘোষণা। দেখছিলেন উপজেলা পেন্টস শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত। সরকারদলীয় বহুল আলোচিত সমালোচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার সারাদিনই প্রতিবাদ মুখর ছিল সুন্দরগঞ্জ। পালিত হয় সকাল সন্ধ্যা হরতাল। জিজ্ঞাসাবাদের জন্য 18 জনকে আটক করা হলেও হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। ঢাকায় আনা হয়েছে মরদেহ। এদিকে হত্যায় জামায়াত শিবির জড়িত বলে অভিযোগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের। দুর্বৃত্তদের গুলিতে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ রংপুর থেকে হেলিকপ্টারে আনা হয়েছে ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে মরদেহ গ্রহণ করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। ওর মৃত্যুতে আমাদের আওয়ামী লীগ ওখানে দুর্বল হয়ে যাবে এবং ওই ধরনের লোক আমরা ওই এলাকায় তৈরি করা আমাদের জন্য একটু কষ্টকর হবে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। এরপর দাফন করা হবে তার গ্রামের বাড়ি সুন্দরগঞ্জে। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রবিবার সকালে লিটনের লাশ নেওয়া হয় পুলিশ লাইনসে। সেখানে এক দফা জানাজা হয়। এদিকে এই হত্যাকাণ্ডের পর থমথমে অবস্থা গাইবান্ধায়। প্রতিবাদে সুন্দরগঞ্জে সকাল সন্ধ্যা হরতালে রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গাছ ফেলে ও টায়ার জেলে বন্ধ করে দেওয়া হয় সুন্দরগঞ্জের বিভিন্ন সড়ক। বন্ধ রাখা হয় উপজেলার প্রায় সব দোকানপাট। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হত্যাকাণ্ডের জন্য দুষছেন জামায়াত শিবিরকে। রংপুরে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সারা বাংলাদেশে যারা একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেই জামাত শিবির জঙ্গি গোষ্ঠী, তাকে প্রতি মুহূর্তে তিনি একটি আতঙ্কের মধ্যে ছিলেন, তাকে হত্যার হুমকি দিয়েছিল। রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে। হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জের ডিআইজি। জামাত শিবির সহ জেএমবি সহ অন্যান্য বিষয়গুলোকে দমনে পুলিশকে সাহায্য করছে, সে ব্যাপারে তার সাথে একটা শত্রুতা ছিল। তারা ঘটনা ঘটাইলো নাকি অন্য কোনো গোষ্ঠী এই সুযোগটা নিল, ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে ছিল কিনা, সেই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখব। সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে দেশ জুড়ে সমালোচিত হন মঞ্জুরুল ইসলাম লিটন। হত্যা চেষ্টা মামলায় কদিন জেল খাটার পর জামিন পান তিনি। শনিবার সন্ধ্যায় শাহবাজ গ্রামে ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ক্ষমতাসীনরাই দেশে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এসব হত্যা গুম বন্ধ করতে হবে। গাইবান্ধায় এমপি ও খুলনায় পথচারী হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ হোক আর বিএনপি, লোকই হোক, যে খুন হোক না কেন, কোনোটি গ্রহণযোগ্য নয়। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। বেগম জিয়া বলেন, বিনা ভোটে ক্ষমতায় বসাদের আইন পাশের কোনো অধিকার নেই। গাইবান্ধার সাঁওতাল পল্লীর মতো বিএনপির বিগত আন্দোলনেও পুলিশ যানবাহনে আগুন দিয়েছিল বলে অভিযোগ করেন বেগম জিয়া। বিএনপির বিরুদ্ধে সরকার নানা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। জানি হোক না কেন, নতুন বছরে খুলেই দেখলাম এই হত্যা, এখানে হত্যা, গাইবান্ধা আর খুলনা, এইসব কিসের জন্য এগুলো? এই হত্যা বন্ধ করতে হবে। আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না, আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে। ভিডিওতে এসছে এখানে সাঁওতালপট্টিতে আগুন দিচ্ছে কারা?
পুলিশ 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 কাদের নিয়ন্ত্রণে? এই সরকারদের নিয়ন্ত্রণে না। তার মানে আমাদের আন্দোলনের সময় ওরা একই কাজ করেছে, সেটাও তারা করেছে। আমাদের আন্দোলন দমন করার জন্য, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পুলিশ গাড়িতে আগুন দিয়েছে, এই পুলিশ বোমা দিয়েছে, এই পুলিশ মানুষকে হত্যা করেছে। আর বিএনপি লোকের নামে, বিএনপি ছেলেপেলেদের নাম দিয়ে সারা দেশময় আজকে এখনো তাদেরকে শুধু পিটিয়ে নিয়ে বেড়াচ্ছে। অনেকে জেলে, অনেকে গুম, অনেকে এখনো বাড়ি ঘুরে থাকতে পারে না। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তদন্তের আগে হত্যার মোটিভ বলা যাবে না। খুনিদের শীঘ্রই গ্রেফতারের ব্যাপারে আশাবাদী তিনি। রবিবার ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর জরুরি সভা শেষে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ঠান্ডা মাথায় গাইবান্ধার সংসদ সদস্য লিটনকে হত্যা করেছে। এর জন্য ধর্মীয় উগ্রবাদীদের চরম মূল্য দিতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঞ্জুরুল ইসলাম লিটনের খুনের ঘটনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি সাম্প্রদায়িক অপশক্তির ঠান্ডা মাথার কাপুরুষোচিত কাজ। এমপি লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে তাদের কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। এমপি লিটন হত্যাকাণ্ডকে একটি নতুন অধ্যায় উল্লেখ করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে তা মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, এ হত্যাকাণ্ডে সরকার উদ্বিগ্ন নয়। তথ্য উদ্ঘাটন করার প্রচেষ্টা আমরা শুরু করে দিয়েছি। তা আমরা নিশ্চিত যে যেই ঘটনা করে থাকুক, আমরা খুব অচিরেই এদেরকে শনাক্ত করে ধরতে পারব। আমরা সেই জন্যই আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থারা সবার একযোগে কাজ করছে। তো আমরা সবাই এই জন্য অত্যন্ত দুঃখিত একজন মাননীয় সংসদ সদস্যের এই ধরনের হত্যাকাণ্ডে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অস্ত্র সরবরাহকারীকে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। গাইবান্ধার সরকার দলীয় এমপি লিটন হত্যার ঘটনাকে জাতীয় কুলুষিত রাজনীতিরই প্রতিফলন হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, বিচারহীনতা ও দোষারোপের রাজনীতি আইনের শাসনকে বাধাগ্রস্ত করবে। তবে এই ঘটনাকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে মানতে নারাজ সাবেক পুলিশ কর্মকর্তারা। একনায়ক সুলভ ও টেন্ডারবাজিতে জড়িয়ে রাজনীতিকে অস্থির করে তুলেছেন। আমাদের জাতীয় রাজনীতি যে এক ধরনের নষ্ট কলুষিত চরিত্র, তারই একটা চূড়ান্ত নিকৃষ্ট রূপ হচ্ছে যে এরকম একজন এমপি যে একজন শিশুকে হত্যার মতো প্রচেষ্টা নেয় এবং তাকে আবার এরকমভাবে অপঘাতে তাকে মারা হচ্ছে। যে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা বলে এই রাষ্ট্রে আসলে কিছু থাকছে না। একটা এমপিকে যদি হত্যা করা যায়, তাহলে দেখেন আইন শৃঙ্খলা বা নিরাপত্তার জায়গাটা কতটা নাজুক, কতটা ভঙ্গুর হতে পারে। তবে সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে এটি নিছকই বিচ্ছিন্ন ঘটনা, এতে আতঙ্কের কিছু নেই। তাদের মতে দোষারোপের রাজনীতি সুষ্ঠু তদন্তে সবসময় বাধা হয়ে দাঁড়ায়। ঢালাও মন্তব্য করে ফেললেন, এই ধরনের কালচার তো আমরা দেখে আসছি। এগুলো তো মোটেও ঠিক জিনিস না। যে বলুক, যে দলেরই বলুক, মানুষ ভালোভাবে নেয় না এগুলোকে। মানুষ মনে করে হীনমন্যতা। এগুলো তদন্ত করার পরেই তো আমরা বুঝবো। ওই পর্যন্ত অপেক্ষা করতে অসুবিধা কোথায়? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং ব্যক্তিগত কারণে এটা হয়েছে। এর দ্বারা যদি আমরা কেউ মূল্যায়ন করি যে বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, তাহলে বোধহয় সঠিক বলা হবে। এখন পরিস্থিতি আমরা বলবো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। মানে আমাদেরকে হতাশার মতো বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো সে অবস্থা নাই। বাংলা ভিশন, ঢাকা। জিএসপির দিকে না ছুটে নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে গতানুগতিক পণ্যের উপর নির্ভরশীল না থেকে পণ্যের বহুমুখী করা ও নতুন বাজার তৈরির পরামর্শও দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, 2019 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার পূর্বাঞ্চলে হবে। চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
রাজধানীর আগারগাঁয়ে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রবিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাত হলো দেশের অর্থনীতির চালিকা শক্তি, তাই এ খাতের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী রপ্তানিতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা বলেন। কয়েকটি দেশ ঘুরে ওই কোন দেশ জিএসপি দিল না, স্যারদের কাছে ধর্ণা দিয়ে না বেরিয়ে আপনি খুঁজে বেড়ান অন্য জায়গা, অন্য মার্কেট খোঁজেন, ওরা আপনার পিছনে দৌড়াবে। কারণ আমাদের মতন বাংলাদেশ যে যত পণ্য যত দ্রুত সরবরাহ করতে পারবে, পৃথিবীর কোনো দেশ তা পারবে না। প্রধানমন্ত্রী বলেন, পণ্য উৎপাদন করতে হবে, সেই সাথে পণ্যের মান যেন আন্তর্জাতিক মানের হয়, সেদিকে ব্যবসায়ীদের নজর দেওয়ার কথাও জানান তিনি। ব্যবসা বাণিজ্য বিস্তারের একটা সুযোগ আমরা করে দিলাম, তাতে আমাদের দেশে শিল্পায়নও যেমন ঘটবে, আবার পণ্য বাজারজাত করার সুযোগ পাবে। সেই সাথে সাথে বিশ্বব্যাপী যাতে আরও ব্যাপকভাবে আমাদের পণ্য যায়, তাই নতুন নতুন বাজার আপনাদের খুঁজে ফিরতে হবে। বাজারই শুধু না, কোন দেশে কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বেশি, আর সেই পণ্যের মধ্যে কোনগুলি আমাদের দেশে উৎপাদন করা সম্ভব, সেগুলি বের করতে হবে, খুঁজে গবেষণা করতে হবে, এবং সেই সাথে সাথে সেই সকল পণ্য উৎপাদন করে আমাদের নতুন বাজার সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে 2013-14 অর্থ বছরে 66টি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জোটে গিয়ে জাতীয় পার্টি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য দলটি চেয়ারপারসন হুসাইন মোহাম্মদ এরশাদের। আগামীতে জাপা এককভাবে নির্বাচনে যাবে বলে জানান তিনি। জাতীয় পার্টির 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন এরশাদ। মহাসমাবেশে দলের সিনিয়র কো চেয়ারম্যান নওশাদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। জাতীয় পার্টির 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ সমাবেশ স্থলে গেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বক্তৃতায় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন সিনিয়র নেতারা। ক্ষমতা ছাড়ার এত বছর পরও জাপাকে কেউ ধ্বংস করতে পারেনি, তাই এই পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে বিশ্বাস তাদের। জাতীয় পার্টিকে কেউ ধ্বংস করতে পারে নাই। 26 বছর জাতীয় পার্টি ক্ষমতায় নেই, জনগণের ভালোবাসা নিয়ে এখনো টিকে আছে। জাতীয় পার্টি হচ্ছে রাজনীতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর। ক্ষমতায় যেতে চান, জাতীয় পার্টিকে ছাড়া আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবেন না। বেগম রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি শক্তিশালী হলে দলের চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার হবে। এইবার আমরা কারো জন্য ক্ষমতা যাওয়ার সিঁড়ি হব না। আমরা নিজেরাই ক্ষমতায় যাব। যদি আমরা শক্তি সঞ্চয় করতে পারি, পার্টিকে শক্তিশালী করতে পারি, তাহলে মামলা প্রত্যাহার অবশ্যই হবে, অবশ্যই হবে। মহাসমাবেশে এরশাদ জানান, তার আগামীতে এককভাবে নির্বাচনের আশা। জয়ী হলে প্রাদেশিক সরকার গঠন করে উপজেলা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালুর স্বপ্ন দেখেন তিনি। এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি লাভবান হয়েছে, বেশি আসন পেয়েছে। জোটগতভাবে নির্বাচন করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আর ক্ষতিগ্রস্ত হতে চাই না, আর ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা এককভাবে নির্বাচন করব। প্রস্তুত হও তোমরা, প্রস্তুত আছো কিনা বলো, হাত তুলে দেখাও আমরা প্রস্তুত আছি। এই সরকার দিয়ে আমরা উপকৃত হই নাই, জনগণ উপকৃত হয় নাই, বরং নিষ্পেষিত হয়েছি। তাই জনগণ মুক্তি চায়, আমরা সেই জন্য প্রাদেশিক সরকার দিতে চাই। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নতুন বছর মানেই সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন। পেছনে ফেলে আসা নানা ব্যর্থতা ভুলে বছরের প্রথম সূর্যোদয় যেন সুখের বার্তা নিয়ে এসেছে সবার কাছে। মানুষ চায় নতুন বছর হবে জঙ্গিবাদ ও নারী শিশু নির্যাতন মুক্ত। নাগরিক জীবনে ইংরেজি বছর নিয়ে আনুষ্ঠানিকতা থাকলেও গ্রামাঞ্চলে এর নেই তেমন কোনো আমেজ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ছবি তুলেছেন সাদাত হোসেন বাপ্পি। 2016 সালের আমাদের জীবনের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, জাতীয় জীবনে অনেক দুর্ঘটনা ছিল। আশা করি দুর্ঘটনাগুলোকে ভুলে যাব এবং
দুর্ঘটনা থেকে কিছু শিক্ষা নিয়ে নতুন বছরটাকে শুরু করব। 2017 সালের সকালটা যেন আমরা অনেক ভালো পাই, এর জন্য 2016 সালের সকল ক্লান্তি দূর করে যেন আমরা এই বছরকে ভালোভাবে স্বাগতম জানাতে পারি। বছরের শেষ সূর্যাস্তের সাথে 2016কে বিদায় জানাতে পদ্মা পারে তরুণ যুবরা। ইতিহাসের সাক্ষী হিসাবে অনেকে এই মুহূর্তটিকে বন্দী করছেন ফ্রেমে। প্রকৃতির নিয়মেই সূর্য ওঠে এবং সূর্য ডোবে, কিন্তু শনিবারের এই সূর্যাস্তের পেছনে রয়েছে নানা ঘটনা এবং একটি ইতিহাস। আর তা হলো বিদায় নিয়ে যাচ্ছে একটি বছর 2016 সাল, আর অপেক্ষা নতুন সূর্যোদয়ের, নতুন ভোরের, নতুন একটি বছরের। স্বাগত 2017। নগরীর বুকে বছরের প্রথম সূর্যোদয় যেন একটু ভিন্ন তেজে। আধুনিক সমাজ ব্যবস্থায় ইংরেজি নতুন বছর ও নগর জীবন অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। তাই নতুনের আহ্বানে প্রত্যাশা প্রাপ্তির খাতাতেও নতুন করে চোখ বুলাতে চান অনেকেই। সবাই বলে যে আই দিন ভালো, 80 দিন খারাপ, কিন্তু আমি আশা রাখি আমার 80 দিনগুলো অনেক ভালো হবে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে 2017 সালে সেই আগানোর গতি আরও ত্বরান্বিত হবে। প্রত্যেকটি নারী এবং প্রত্যেকটি শিশু যেন একটি উন্মুক্ত বিচরণ ক্ষেত্র পায়, জঙ্গিবাদের প্রবলেমটা। তো আমি চাই 2017টা যেন এই সমস্যাটার মধ্য দিয়ে না যায়। আচ্ছা, কি অবস্থা? অবস্থা ভালোই, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। বছরের প্রথম দিনে কর্মব্যস্ত কৃষক হোসেন আলী। রাজধানী থেকে খুব বেশি দূরে নয় সাভারের এই বিরুলিয়া। শহুরে জীবনে ইংরেজি বর্ষবরণ নিয়ে মাতামাতি থাকলেও তার শব্দটুকু আসেনি গ্রামের এই পরিবেশে। ইংরেজি নববর্ষ এটা বুঝেন? নতুন বছর ইংরেজি তেমন একটা বুঝি না, তো জানি আর কি নববর্ষ, তা আমরা এটা করি না। কেন করেন না? কিন্তু জানি না, তেমন একটাই নাই। আয়োজন আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত যেন সুখের বার্তা নিয়ে আসে, সেই প্রত্যাশা শহর থেকে এই গ্রামেও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, সাভার। নিচ্ছে সিবিসি টেল সংবাদ বিরতি। হাজারীবাগের ট্যানারি 31 ডিসেম্বরের মধ্যে সরাতে ব্যর্থ সরকার, মেয়াদ বাড়ল আরও 3 মাস। বছরের প্রথম দিনে বই উৎসবের ধারা অব্যাহত, সবার জন্য শিক্ষার নিশ্চয়তা দেবে সরকার, জানালেন মন্ত্রীরা। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। হাজারীবাগের ট্যানারি সরাতে 31 ডিসেম্বরের আলটিমেটাম কার্যকরে ব্যর্থ হলেও কোনো ব্যবস্থা না নিয়ে আবার পিছু হটল সরকার। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে হাজারীবাগের ট্যানারিতে কাঁচা চামড়া প্রক্রিয়ায় প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ চললেও তা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে মার্চ পর্যন্ত সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। হাজারীবাগের এই ছবি বলে দেয় চামড়া প্রক্রিয়ার সব ধাপের কাজই চালিয়ে যাচ্ছেন ট্যানারি মালিকরা। সরকারের বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পরও ওয়েট ব্লু তৈরি করার লজ্জা ঢাকতে বেশিরভাগ ট্যানারিতে চলছে এখন লুকোচুরি খেলা। মালিকের কাছে যাওয়া দূরে থাক, অনেক ট্যানারির ভেতরে ঢোকাও নিষেধ সাংবাদিকদের। প্রায় 2 ঘন্টা প্রতীক্ষার পর খোলা হলো কারখানার গেট। ততক্ষণে দলে দলে বেরিয়ে এলো শত শত শ্রমিক। তাদের উপস্থিতিই প্রমাণ করে কারখানি সরানো নয়, উৎপাদনেই ব্যস্ত ট্যানারি সংশ্লিষ্টরা। ওয়েট ব্লু সব কারখানায় বন্ধ ঠিক না, কিছু কারখানায় চলে। 31 ডিসেম্বরের পর হাজারীবাগের কোনো ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকবে না, চলবে না ওয়েট ব্লু তৈরির কাজও। শিল্প মন্ত্রণালয়ের এমন বিধিনিষেধ উপেক্ষা করে কেন চলছে কাঁচা চামড়া প্রক্রিয়ার কাজ, এর জবাব এভাবেই দিলেন ট্যানারি সমিতির নেতারা। ডেডলাইনটা আসলে আমাদেরকে চাপে রাখার জন্যই দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের ব্যবসার স্বার্থে আমাদের এখান থেকে স্থানান্তর করা দরকার, এবং আমরা চাই না যে হাজারীবাগ কাঁচা চামড়া ঢুকুক, এবং আমরা সেটার ব্যাপারে কোনো শিল্প মন্ত্রণালয় আবেদনও করব না। ওয়েট ব্লু এখনও শিফটিং করা সম্ভব হয়নি, তবে আমরা মনে করি যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আপনার এখান থেকে সম্পূর্ণ আপনার শিফটিং সম্পন্ন হবে। তবে পরিবেশবাদীরা জানিয়েছেন, সরকারি আদেশ না মানা হাজারীবাগের সব কারখানার কর্মকাণ্ড বন্ধ করা না হলে ট্যানারি সরানো সহজ হবে না। সরকার তো কোথাও না কোথাও একটা জায়গায় দুর্বলতা আছে,
যদি নাই থাকে এতবার সময় বিরতি, আমার মনে এটা 30তম হবে। এই মুহূর্তে সরকারের উচিত যেসব শিল্প প্রতিষ্ঠান দূষণ করছে বা তারা সরকারের নির্দেশাবলী শুনছে না, তাদের কার্যক্রম একটা টোটালি বন্ধ করে দেওয়া। পরিবেশবাদীদের এই দাবির পক্ষে এখনই সায় নেই শিল্প মন্ত্রণালয়ের। কারখানা মালিকরা কোনো দাবি না জানালেও ট্যানারি সরানোর মেয়াদ আরও 3 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তাদের সুবিধা মতো তাদের কাছ থেকে সময় নিয়ে আমরা এই মাস পর্যন্ত তাদের সময় দিয়েছি। ওয়েট ব্লু প্রসেসিং 31শে জানুয়ারির পরে আমরা কোনোভাবে অ্যালাউ করব না। শুধু ওয়েট ব্লু প্রসেসিং না, সম্পূর্ণ ট্যানারি স্টেট স্থানান্তরিত হবে, সেইটা আমরা বলেছি মার্চ মাস। প্রায় 30 দফা সময় বাড়ানোর পর ট্যানারি সরানোর মেয়াদ আবার বৃদ্ধির ফলে আগামী মার্চেও সব ট্যানারি সরানো যাবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল। সকালে আগারগাঁওয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত প্রতিবন্ধীদের চাকরি মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রতিবন্ধীরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, তাই প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা সমাধানে পরিবারের সদস্যদের আরও সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান সাইমা ওয়াজেদ পুতুল। এই সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আগামী 3 বছরে 3,500 প্রতিবন্ধীকে আইটি প্রশিক্ষণ সহ চাকরির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের চাকরি মেলা ঘুরে দেখেন অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল। তৃতীয়বারের মতো প্রতিবন্ধীদের জন্য আয়োজিত চাকরি মেলা এ পর্যন্ত 92 জনকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। এবারও উৎসবের মধ্য দিয়ে দেশের প্রতিটি বিদ্যালয়ে শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের মধ্যে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই পৌঁছে দিতে পেরে তিনি গর্বিত। এ কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে, আর 7 বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 2,84,00,000-এরও বেশি। শিক্ষামন্ত্রী জানান, এখন সরকারের মূল চ্যালেঞ্জ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে 34,21,82,000 বই বিতরণ করা হচ্ছে। আজ থেকে দেশের প্রায় 4.5 কোটি শিক্ষার্থী বিনামূল্যে পাবে নতুন বই। এবারই প্রথম দৃষ্টি প্রতিবন্ধী 1200 শিক্ষার্থীকে 9,700 ব্রেইল পদ্ধতির বই দেওয়া হবে। সেই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় বই ছাপা হয়েছে। এবার প্রাথমিকের নতুন বই হাতে পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠেও জড়ো হয়েছিল হাজারো শিক্ষার্থী। প্রকৃত মানুষ হতে বই পড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের পরামর্শ দেন অর্থমন্ত্রী। নিচ্ছে আবারও সিবিসি টাইম সংবাদ বিরতি। শান্তি প্রত্যাশায় নানা আয়োজনে ইংরেজি নববর্ষ বরণ বিশ্ববাসীর তুরস্কের ইস্তাম্বুলের নাইট ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত 35। ব্যাটিং অ্যাপ্লিকেশনের দুর্বলতা আর দল নির্বাচনের ভুল নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে ভরাডুবির কারণ অভিমত বিশ্লেষকদের। আবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসী হামলার ভয়ে কঠোর নিরাপত্তা ও আড়ম্বরপূর্ণ উৎসবের মাধ্যমে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। ব্যাপক নিরাপত্তার মধ্যেই নতুন বছরের প্রথম প্রহরে তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইট ক্লাবে গুলি চালিয়ে 39 জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এতে আহত হয়েছে কমপক্ষে 70 জন। নিহতের সংখ্যা বাড়তে পারে। নববর্ষ পালন করতে যাওয়ার সময় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি জাহাজে আগুন লেগে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। বর্ষবরণের আরও খবর জানাচ্ছে রয়েছে ডেস্ক রিপোর্টে।
নতুন বছরকে স্বাগত জানাতে ইস্তাম্বুলের বেশিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইট ক্লাবে জড়ো হয়েছিলেন অন্তত ৭০০ মানুষ। এ সময় সান্তাক্লজের বেশে নাইট ক্লাবে ঢুকে এলোপাথারি গুলি চালায় এক বন্দুকধারী। তবে হামলাকারী কয়েকজন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের মধ্যে ১৬ জন বিদেশি। নববর্ষ উপলক্ষে ইস্তাম্বুলে মোতায়েন ছিল অন্তত ১৭,০০০ নিরাপত্তা কর্মী। এর মধ্যেই এ ধরনের হামলা দুঃখজনক। তবে নাইট ক্লাবের ভিডিওতে এরই মধ্যে এক হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এদিকে নববর্ষ পালন করতে ইন্দোনেশিয়ার জনপ্রিয় অবকাশ যাপন দ্বীপ তিদাং যাওয়ার সময় একটি জাহাজে আগুনে বহু হতাহতের ঘটনা ঘটে। গত বছর ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার জেরে এবছর নববর্ষকে ঘিরে দেশে দেশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। কড়া নিরাপত্তায় বর্ষবরণ করে মার্কিনীরা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বরণ করা হয় নতুন বছরকে। লন্ডনের ঐতিহ্যবাহী বিগ বেন ঘড়ির কাঁটা ১২টা ছুতেই বর্ণিল আতশবাজিতে ঝলসে ওঠে টেমস নদীর আশপাশের এলাকা। নতুন বছরকে স্বাগত জানায় ব্রিটিশরা। নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানায় এশিয়ার দেশগুলো। অসংখ্য বেলুন উড়িয়ে নতুন বছরকে বরণ করে জাপানি ও চীনা নাগরিকরা। আর ভারত পাকিস্তানে পোড়ানো হয় আতশবাজি। সন্ত্রাসী হামলার শঙ্কার মধ্যেই বর্ষবরণ উৎসব হয়েছে জার্মানিতে। গতবারের তুলনায় এবার কিছুটা শঙ্কামুক্ত ছিল ফ্রান্সবাসী। এছাড়া নববর্ষ বরণ উপলক্ষে রাশিয়া, মেক্সিকো সহ ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি। উজালা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরো একবার। এমপি লিটন হত্যার প্রতিবাদে উত্তাল গাইবান্ধার সুন্দরগঞ্জ। 18 জন আটক হলেও মামলা হয়নি। মরদেহ ঢাকায়, কাল জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়। গাইবান্ধায় এমপি ও খুলনায় পথচারী সহ যে দলেরই লোক খুন হোক না কেন, কোনোটি গ্রহণযোগ্য নয় বলেছেন খালেদা জিয়া। সব গুম খুন বন্ধের আহ্বান। লিটনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ওবায়দুল কাদেরের। খুনিদের শীঘ্রই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ হত্যা কলুষিত রাজনীতির প্রতিফলন, মন্তব্য বিশ্লেষকদের। জিএসপির পেছনে না ছুটে নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদেরকে আহ্বান প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। জোটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশে বললেন এরশাদ। আগামীতে একক নির্বাচনের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ আপডেট। দেখার আমন্ত্রণ রইল। দর্শকের ছাড়াও দেশ ও দেশের বাইরের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক অথবা 1 থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে।